বিবিএ বিবিএস ফার্স্ট ইয়ার প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং বইয়ের চ্যাপ্টার অ্যাকাউন্টিং সিস্টেমস অ্যান্ড স্পেশাল লেজার্স থেকে 1 নম্বর ক্লাস। আমরা আজকের ক্লাসে এই চ্যাপ্টারের বেসিক আলোচনা করব। বেসিক বোঝানোর পরে 2টা অঙ্কের সমাধানও করব। তার আগে এক নজর আমি দেখাতে চাই যে এই চ্যাপ্টার থেকে তোমাদের পেইড কোর্সে ধারাবাহিক ক্লাসে কোন কোন অঙ্কের সমাধান বোঝানো হবে, আর এই অঙ্কগুলোর সমাধান যদি তোমাদের জানা থাকে, তোমরা যদি পারো, তাহলে পরীক্ষায় যে অঙ্কই আসুক না কেন ইনশাল্লাহ তোমরা ওইটার সমাধান পারবে। তো নিশ্চয়ই আগের 2টা চ্যাপ্টারের ক্লাস দেখেছো। চ্যাপ্টার দি অ্যাকাউন্টিং প্রসেস, তারপর দি অ্যাডজাস্টমেন্ট প্রসেস অ্যান্ড কমপ্লিটিং দি অ্যাকাউন্টিং প্রসেস, তার আগে বেসিক ক্লাসগুলো। এগুলো দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে আমার ক্লাসগুলো কতটা সহজে বুঝতে পারা যায়। এখন এক নজর তালিকাটা আগে দেখে নাও। বেসিকটা আমি তোমাদের একটু পরে বোঝাচ্ছি। যেমন এই অঙ্কটা বোঝানো হবে, এই অঙ্কটা বোঝানো হবে, এই অঙ্কটা, তারপরে এই অঙ্ক, এ জাতীয় অঙ্ক বোঝানো হবে, এই জাতীয় অঙ্ক তোমাদের পেইড কোর্সে বোঝানো হবে। যে সকল শিক্ষার্থী এই জাতীয় অঙ্কগুলোর সমাধান আমার ক্লাস থেকে শিখতে পারবেন, তোমাদের আর চিন্তার কোনো কারণ নেই। যে অঙ্কই পরীক্ষায় আসুক ওইটা পারবে। আচ্ছা, তাহলে বেসিক আলোচনা। আর নতুন হয়ে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব, ফলো করে রাখবেন। যারা ক্লাস থেকে উপকৃত হচ্ছ তোমাদের বন্ধুদের পরামর্শ দিবেন, তারাও যাতে আমার পেইড কোর্সে ভর্তি হয়। আর এই চ্যাপ্টার থেকে শুধু প্রথম ক্লাসটাই সবার জন্য অ্যাভাইলেবল থাকবে, আর বাকি ক্লাসগুলো পেইড কোর্সে থাকবে। যেহেতু আগের চ্যাপ্টারের আমি অধিকাংশ ক্লাস ফ্রি করে দিয়েছি, ইউটিউবে আছে, সবাই দেখে নিতে পারো। 1 নম্বর ক্যাশ রিসিপ্ট জার্নাল, 2 নম্বর ক্যাশ পেমেন্ট জার্নাল, 3 নম্বর সেলস জার্নাল, 4 নম্বর পারচেজ জার্নাল। অর্থাৎ তোমাদের এই চ্যাপ্টার থেকে এই 4 ধরনের অঙ্কের সমাধান করতে হবে। পার্ট বিতে ম্যাথ থাকে, পার্ট সিতেও থাকে। তার মানে আমরা কমপক্ষে 14 মার্কসের আশা, 10 থেকে 14 মার্কসের আশা এই চ্যাপ্টারে করতে পারি। ক্যাশ রিসিপ্ট জার্নালের বাংলা অর্থ হচ্ছে নগদ প্রাপ্তি জাবেদা। ক্যাশ পেমেন্ট জার্নালের বাংলা অর্থ হচ্ছে নগদ প্রদান জাবেদা। সেলস জার্নাল বাংলা অর্থ হচ্ছে বিক্রয় জাবেদা। পারচেজ জার্নাল বাংলা অর্থ ক্রয় জাবেদা। যেহেতু আমরা ধারাবাহিক ক্লাস করব, যারা পেইড কোর্সে আছি, আমরা তো সবগুলোই অঙ্কের সমাধান পারবো। এখন যে সকল লেনদেনের মাধ্যমে, ব্যবসায়ের মধ্যে তো লেনদেন ঘটে, যে সকল লেনদেনের মাধ্যমে বোঝা যায় যে নগদে পাওয়া হয়েছে সেটা নগদ প্রাপ্তি জাবেদায়। যে সকল লেনদেনের মাধ্যমে বোঝা যায় নগদে টাকা পরিশোধ করা হয়েছে সেটা নগদ প্রদান জাবেদায়। আর বাকিতে বিক্রয় যত লেনদেন আছে সেটা সেলস জার্নাল বা বিক্রয় জাবেদায়। বাকিতে ক্রয় যত লেনদেন আছে সেটা পারচেজ জার্নাল বা ক্রয় জাবেদায়। তাহলে নগদে প্রাপ্তি লেনদেন ক্যাশ রিসিপ্ট জার্নাল, নগদে প্রদান লেনদেন ক্যাশ পেমেন্ট জার্নাল, বিক্রয় জাবেদায় সেলস জার্নাল, তারপর ক্রয় জাবেদায়, মানে বিক্রয় জাবেদায় সেলস জার্নাল, বাকিতে বিক্রয়, ক্রয় জাবেদায় বাকিতে ক্রয়। নগদে প্রাপ্তি লেনদেন, নগদে প্রদান লেনদেন, বাকিতে বিক্রয়, বাকিতে ক্রয়, এগুলা কিন্তু এই জাবেদার মধ্যে লিপিবদ্ধ করা হয়। তারপরে তো অঙ্কের মধ্যে আরও আলোচনা করব। এখন নগদ প্রাপ্তি আর প্রদান নিয়ে আলোচনাটা দেখো। তোমরা ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করে দেখো, দেখতে যাতে কোনো অসুবিধা না হয়, কারণ সহজে বোঝানোর জন্য অনেক কিছু কিন্তু একই স্ক্রিনের মধ্যে রেখে বোঝাতে হবে। ক্যাশ রিসিপ্ট জার্নাল, ক্যাশ পেমেন্ট জার্নাল। ক্যাশ রিসিপ্ট জার্নালের ছকটা এরকম। তো এরকম মানে যে সবসময় এরকম হবে এমন না, কিছু ব্যতিক্রম আছে। যেমন এক একটা ঘর তুমি আগেও লিখতে পারো, কিছু বইয়ের মধ্যে আগেও লেখা হয়। এক একটা ঘর তুমি পরেও লিখতে পারো, কোনো সমস্যা নেই। তবে জানতে হবে যে ক্যাশ রিসিপ্ট জার্নালে এই ঘরগুলো থাকবে। একটু মনোযোগ দিয়ে বোঝো তো এই বেসিক ক্লাসটা। ডেট, অ্যাকাউন্ট ক্রেডিটেড, রেফারেন্স, ক্যাশ ডেবিট, ডিসকাউন্ট ডেবিট,
অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, সেলস ক্রেডিট, আদার অ্যাকাউন্ট ক্রেডিট, আর শেষেরটা নিয়ে পরে আলোচনা করি। যেহেতু নগদ প্রাপ্তি, যে কোনো লেনদেনের মধ্যে যদি তুমি নগদে টাকা পেয়ে যাও, নগদান ডেবিট। তুমি বিক্রয়ের মাধ্যমে নগদ টাকা পেতে পারো, তুমি দেনাদারের কাছ থেকেও নগদ টাকা পেতে পারো, অন্যান্য কোনো আয়ের মাধ্যমে তুমি নগদ টাকা পেতে পারো। নগদান যদি ডেবিট হয়, তো এখানে নগদের সাথে যেটা ওই ক্রেডিট হিসাব খাতটা সবসময় অ্যাকাউন্ট ক্রেডিট এই করেই বসে, রিফারেন্স কোনো কিছু দিতে হবে না। আর নগদে পেয়েছো ক্যাশ ডেবিট অবশ্যই হবে, এই জন্য এখানে ক্যাশ ডেবিট। ক্যাশ ডেবিট হলে ডিসকাউন্টও ডেবিট, মানে এমন কিছু লেনদেন থাকে, যেমন ধর উদাহরণস্বরূপ যে তুমি বিক্রয় করেছো বাকিতে 10,000 টাকা, বাকিতে বিক্রয় করার কারণে তো দেনাদারের সৃষ্টি হয়ে গেল। তো এই ক্ষেত্রে দেনাদারকে তুমি 500 টাকা ডিসকাউন্ট দিয়ে দিলে, অবশেষে দেনাদার তোমাকে কত টাকা দিবে? 9,500 টাকা। তো দেনাদার যখন তোমাকে 9,500 টাকা দিবে, যখন তুমি নগদ পেয়েছো, সেটা না হয় ক্যাশ ডেবিটের মধ্যেই লিখলে, এটা বুঝতে পারলাম। কিন্তু এই যে 500 টাকা যে ডিসকাউন্ট, এটা তোমার জন্য আয় না ব্যয়? অবশ্যই তোমার জন্য ব্যয়। 10,000 টাকার মধ্যে 500 টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছ, ফলে তুমি 9,500 টাকা পেয়েছো। তাহলে 500 টাকা যে ডিসকাউন্ট দিয়ে দিলে, এটা তোমার জন্য আয় হলো না ব্যয় হলো? অবশ্যই ব্যয়। আর ব্যয় হলে সেটা কিন্তু ডেবিট হয়ে থাকে। এই জন্য ক্যাশ ডেবিটের সাথে ডিসকাউন্টও ডেবিট। তো ক্যাশ ডেবিট, ডিসকাউন্ট ডেবিট যে কোনো নগদ প্রাপ্তি জাবেদার মধ্যেই থাকবে। আর নগদ পাওয়া যায় দেনাদারের কাছ থেকে, এই জন্য অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট এইরকম একটা গড় এখানে থাকবে। বিক্রয় করেও নগদ পাওয়া যায়, এই জন্য সেলসও ক্রেডিট। অন্যান্য কোনো ইনকামের মাধ্যমে যদি নগদ পাই, সেটা আদার অ্যাকাউন্ট ক্রেডিটের গড়েই বসাতে হয়। তবে প্রাধান্য দিতে হবে অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিটের সেলস ক্রেডিটকে। অনেক সময় বিভিন্ন অঙ্কের মধ্যে তুমি সেলস ক্রেডিটও আগে লিখতে পারো, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট এটাও আগে লিখতে পারো, সমস্যা নেই। তারপর যে অঙ্কটার মধ্যে বিক্রিত পণ্যের ব্যয়ের উল্লেখ থাকবে, বিক্রিত পণ্যের ব্যয়, তখন অতিরিক্ত একটা গড় তুমি এখানে দিবে। আর যদি বিক্রিত পণ্যের ব্যয় বা কস্ট অফ গুডস সোল্ডের উল্লেখ না থাকে, তখন তোমাকে এই গড় দিতে হবে না। কথাটা একদম ক্লিয়ার। বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া থাকলে সবসময় কস্ট অফ গুডস সোল্ড ডেবিট আর মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট, এই জার্নালটাই কিন্তু তোমাকে এখানে লিখতে হবে সব সময়। কখন লিখবে? যখন অঙ্কটার মধ্যে বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া থাকবে। বিক্রিত পণ্যের ব্যয় বা কস্ট অফ গুডস সোল্ড দেওয়া না থাকলে এটা লিখতে হবে না। আর আমরা ধারাবাহিক ক্লাসের মাধ্যমে তো এমনিতেই সব কিছু বুঝতে পারবো, তোমাদের প্রয়োগ করে দেখাবো। এখন আসো ক্যাশ পেমেন্ট জার্নাল। নগদে পরিশোধ করলে নগদ চলে যায়, নগদ চলে গেলে কি হয়? নগদ চলে গেলে নগদান ক্রেডিট হয়, তাহলে নগদ চলে যায় ডেবিট হিসাব খাতের মাধ্যমে, এই জন্য অ্যাকাউন্ট ডেবিটেড এই জায়গায় লেখা হয়। আর নগদ প্রাপ্তি জাবেদায় অ্যাকাউন্ট ক্রেডিটেড কিন্তু এই জায়গায় লেখা হয়। রিফারেন্স, আচ্ছা নগদ চলে গেলে তো নগদান ক্রেডিট হয়, তাহলে ক্যাশটা ক্রেডিট, ডিসকাউন্ট ক্রেডিট, ক্যাশ ক্রেডিট, ডিসকাউন্ট ক্রেডিট। যে কোনো লেনদেনের মধ্যে যদি ক্যাশটা ডেবিট হয়, ডিসকাউন্টও ডেবিট হয়, যেমন এখানে লেখা হয়েছে। আবার যে কোনো লেনদেনের মধ্যে যদি ক্যাশ ক্রেডিট হয়, ডিসকাউন্টও ক্রেডিট হয়। নগদ চলে যায় ক্রয়ের মাধ্যমে, যেহেতু এটা নগদ প্রদান জাবেদা, তো পারচেজ ডেবিট নামে একটা গড় থাকবে। আবার অনেক সময় পাওনাদারকে পরিশোধ করে নগদ চলে যায়, তো অ্যাকাউন্ট পেবল ডেবিট নামে আরেকটা গড় থাকবে। ডেবিট কেন? কারণ নগদ চলে যাওয়ার কারণে তো ক্যাশ ক্রেডিট, তাহলে অন্যান্য যেগুলোর মাধ্যমে নগদ চলে গেছে ব্যয়গুলো তো ডেবিটই হবে। অন্য কোনো ব্যয়ের মাধ্যমে, যেমন ধরো বেতন, ভাড়া, বিজ্ঞাপন, অন্যান্য ব্যয়ের মাধ্যমে যদি নগদ চলে যায়, তখন সেটা আদারের ঘরে। এটা তোমাদের মনে থাকবে না? এখন ক্লাসটা শেষ হওয়ার পরে একবার হাতে কলমে না হয় চোখগুলো লিখে নিও। তাহলে আমি চলে যাচ্ছি একটা অঙ্কের সমাধানে। তো এই যে দেখো, প্রবলেম 1, the following are the selective transaction for March 2020 of কাইশু কোম্পানি 2020। ট্রানজ্যাকশন এখানে দেওয়া আছে, বলা হয়েছে ক্যাশ পেমেন্ট জার্নাল, নগদ প্রদান জাবেদা তৈরি করার জন্য। এখন নগদ প্রদান জাবেদা তৈরি করার জন্য আমরা একটা টেবিল অঙ্কন করব।
যেহেতু আমি মূল বই থেকে আজকের অঙ্কের সমাধানগুলো বুঝিয়ে দিচ্ছি, তো বইয়ের মধ্যে দেখো এখানে যেরকম লেখা হয়েছে, যেমন ক্যাশ ক্রেডিট, ওকে, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট এখানে লেখা হয়েছে। তুমি চাইলে এখানে ডিসকাউন্ট ক্রেডিটটা লিখে দিতে পারো, যেরকমভাবে আমি বুঝিয়ে দিয়েছি। অঙ্কটার মধ্যে পারচেজ আছে, অ্যাকাউন্ট পেবলও আছে। তো অ্যাকাউন্ট পেবল ডেবিট লেখা হয়েছে, কিন্তু পারচেজ ডেবিটটা যেহেতু লেখা হয় নাই, তুমি চাইলে লিখতে পারো। যেহেতু লেখা হয় নাই, তখন পারচেজের সকল টাকা আদার অ্যাকাউন্ট ডেবিটের করেই লিখবে। আর আমরা যদি এখানে পারচেজ ডেবিট নামে আরেকটা করে দিতাম ভালো হতো। আমরা চাইলে ওইভাবেই দিয়ে দিব, যেহেতু মূল বই থেকে পড়াচ্ছি, সুতরাং এই বইয়ের নিয়মেই তোমাদেরকে আমি এখানে বুঝিয়ে দিচ্ছি। 1 নম্বরে আসো। 1 নম্বরে মার্চেন্ডাইজ পারচেজড ফর ক্যাশ টাকা 32,500। 32,500 টাকায় পণ্য ক্রয় করা হয়েছে। পণ্যটা এখানে 32,500 টাকায় কী করা হয়েছে? ক্রয় করা হয়েছে। তো আমি এই জায়গায় দেখো, জাবেদা দাখিলা যদি পেরিওডিক ইনভেন্টরি সিস্টেমে করতে যাই, তাহলে তো পারচেজ ডেবিট ক্যাশ ক্রেডিট। আর যেহেতু এই জায়গায় মার্চেন্ডাইজ কতটা উল্লেখ আছে, তখন আমরা পারচেজ ডেবিট না করে মার্চেন্ডাইজ ডেবিট ওইটা লিখব, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট। পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে যদি মার্চেন্ডাইজ উল্লেখ থাকে, তখন পারচেজ ডেবিট না লিখে মার্চেন্ডাইজ ডেবিটটাই আমরা লিখব। তো উভয়টা কিন্তু ক্রয়। এখন জাবেদা দেখিলে কি পেলাম? মার্চেন্ডাইজ ডেবিট ক্যাশ ক্রেডিট, অথবা আমরা পেরিওডিক ইনভেন্টরি সিস্টেমে এটা লিখতে পারি পারচেজ ডেবিট ক্যাশ ক্রেডিট। তো পারচেজ বা মার্চেন্ডাইজ কিন্তু একই। তবে এই যে অঙ্কটার মধ্যে এখানে মার্চেন্ডাইজ ইনভেন্টরি লেখা হয়েছে, এখানে তো মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিটটা লিখতে হবে, এটা কিন্তু ক্রেডিট, এটা হলো ডিসকাউন্টেডটা। এটা কিসের? এটা হচ্ছে মার্চেন্ডাইজ ইনভেন্টরির, মানে ডিসকাউন্টের টাকাটা এই জায়গায় আমরা লিখব। এখন দেখো 2020 মার্চের 1 তারিখ, ডেবিট হিসাব খাত মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট। তো এই যে দেখো আদার অ্যাকাউন্টেই লিখতে হবে, কারণ মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট নামে কোনো গড় নেই। তো মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিটের গড়ে 32,500, আর ক্যাশের গড়ে তো সবসময় টাকা বসবে, 2 গড়ে জাবেদা দাখিলা অনুযায়ী বসিয়ে দিলাম, হয়ে গেল। আচ্ছা, পরেরটায় আসো। পারচেজ অফ সাপ্লাইজ অফ টাকা 1,050। সাপ্লাইজ ক্রয় করা হয়েছে 1,050 টাকায়। তো এটা সাপ্লাইজ ডেবিট ক্যাশ ক্রেডিট। জাবেদার ব্যাখ্যায় আমি গেলাম না, এগুলো তোমরা আগের ক্লাস থেকে শিখেছো। মার্চের 7 তারিখ, ডেবিট হিসাব খাত সাপ্লাইজ ডেবিট বা অফিস সাপ্লাইজ ডেবিট লিখতে পারো। অফিস সাপ্লাইজ ডেবিট নামে এখানে কোনো গড় নেই, তাই আদার ডেবিটের গড়ে 1,050, আর ক্যাশ ক্রেডিট সেটা তো ক্যাশের গড়েই বসবে। পেইড কেপি কোম্পানি টাকা 4,410 ইন পেমেন্ট অফ ইনভয়েস টাকা 4,500 লেস 2%। তো কেপি কোম্পানিকে 4,410 টাকা পরিশোধ করা হয়েছে, যেখানে 4,500 টাকা ছিল ইনভয়েসে, আর এখানে 2% ডিসকাউন্টও দেওয়া হয়েছে, মানে 4,500 ছিল, 4,410 দেওয়া হয়েছে, 90 টাকা এখানে ডিসকাউন্ট আছে। এটা জার্নাল কে? ক্যাশ তো চলে গেছে, ক্যাশ ক্রেডিট ডিসকাউন্ট ক্রেডিট কেপি কোম্পানি ডেবিট, তাই না? কেপি কোম্পানি কিন্তু টোটাল 4,500। এই যে দেখো, মার্চের 9 তারিখ কেপি বা কেয়ার কোম্পানি, হয়তো এটা মিসটাইপিং। জাবেদা ছিল ক্যাশ ক্রেডিট, ক্যাশ দেওয়া হয়েছে, আগে ডেবিটটাই বলে, ডেবিট হচ্ছে অ্যাকাউন্ট পেবল ডেবিট। এই যে অ্যাকাউন্ট পেবল ডেবিটের করে 4,500, ক্যাশ ক্রেডিট 4,410, ডিসকাউন্ট সেটা মার্চেন্ডাইজ ইনভেন্টরি বা ডিসকাউন্ট এই জায়গায় লিখতে পারো। ডিসকাউন্ট এটা মার্চেন্ডাইজ ইনভেন্টরি করেই লিখতে পারো, 90 টাকা। সবসময় ক্যাশ এবং ডিসকাউন্টের টাকা যোগ করেই কিন্তু অ্যাকাউন্ট পেবলে করে লিখতে হয়, আর নগদ প্রাপ্তি জাবেদার ক্ষেত্রে সেটা অ্যাকাউন্ট রিসিভেবলের করেই লিখতে হয়। বিষয়গুলো মনে রেখো। 16 তারিখ পারচেজ ইকুইপমেন্ট 4 টাকা 25,000 ক্যাশ, নগদে যন্ত্রপাতি ক্রয়, ইকুইপমেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট। 16 তারিখে যে ইকুইপমেন্ট ডেবিট, তো ইকুইপমেন্ট ডেবিট নামে কোনো গড় নেই, আদার অ্যাকাউন্ট ডেবিটের করে, আর ক্যাশের করে তো টাকা সবসময় বসবে, ক্যাশ ক্রেডিট। উইথড্র ক্যাশ অফ টাকা 1,500 ফ্রম বিজনেস ফর পার্সোনাল ইউজ, ব্যক্তিগত ব্যবহারের জন্য ব্যবসা থেকে উত্তোলন,
ড্রয়িং ডেবিট ক্যাশ ক্রেডিট। তো ড্রয়িং ডেবিট নামে তো কোনো গড় নেই, এই ড্রয়িং ডেবিট হিসাব খাত লিখলাম। এখানে কিন্তু ডেবিট হিসাব খাত, ড্রয়িং ডেবিট আদার অ্যাকাউন্টের গড়ে আর ক্যাশের গড়ে। 29 তারিখ পেইড স্যালারি ফর মার্চ টাকা 6,000, মার্চের স্যালারি বেতন পরিশোধ করা হয়েছে। স্যালারি ডেবিট, স্যালারি এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট। স্যালারি এক্সপেন্স ডেবিট এখানে কিন্তু ডেবিট হিসাব খাত, ক্যাশের সাথে যেটা থাকবে ওইটা কিন্তু এখানে লিখতে হয়। স্যালারি ডেবিট আদার ডেবিটের গড়ে, কারণ স্যালারি ডেবিট নামে তো এখানে গড় নেই, আর ক্যাশের গড়ে স্যালারি এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট। এখন টাকাগুলো যোগ করো, ডেবিটের এই টাকাটা যোগ করলে 66,050, এখানে 4,500, এখানে 90, এই টাকাগুলো যোগ করলে 70,460। ওকে, তাহলে ডেবিটের এই দুইটা টাকা যদি যোগ করি 70,550, ক্রেডিটের এই দুইটা টাকা যোগ করলে 70,550। তোমরা হাতে কলমে প্র্যাকটিস করলে এই ম্যাথটা পেরে যাবে। চলো আর একটা ম্যাথ আজকের ক্লাসে বুঝাবো ইনশাল্লাহ। তো এটা দেখো, প্রবলেম 2, দি ফলোয়িং ট্রানজ্যাকশন অফ মিস্টার রেজা ক্যাশ রিসিভড ফর দি মান্থ অফ জুন 2019, জার্নালাইজ দ্য অ্যাবাভ ট্রানজ্যাকশন ইন ক্যাশ রিসিভ জার্নাল। তো ক্যাশ রিসিভ জার্নালের জন্য চোখগুলো দেখো, ক্লাস কিন্তু একেবারে ফুল স্ক্রিন করে দেখতে হবে। ডেট, অ্যাকাউন্ট ক্রেডিটেড, রেফারেন্স, ডেবিট, ক্যাশ ডেবিটের করে তো ক্যাশ ডেবিট আর ডিসকাউন্ট ডেবিট হয়, সেলস ডিসকাউন্টও লিখতে পারো। ক্রেডিটের করে অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, সেলস ক্রেডিট, আদার ক্রেডিট হয়, আমরা একটু আগে দেখেছি। আর অঙ্কটার মধ্যে কস্ট অফ গুডস সোল্ড এটার উল্লেখ আছে, এই জন্য শেষে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট আর মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। দেখো প্রতিটা বেসিক কিন্তু একেবারে ক্লিয়ার করে দিছে। এই যে বিক্রিত পণ্যের ব্যয় বা কস্ট অফ গুডস সোল্ড অঙ্কের মধ্যে উল্লেখ আছে, যার কারণে সবার শেষে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট এটা লেখা হয়েছে। আচ্ছা, সরাসরি সমাধানে চলে যাই। জুনের 1 তারিখ মিস্টার রেজা ব্রিং ক্যাশ টাকা 1,50,000 এস ক্যাপিটাল। জনাব রেজা 1,50,000 টাকা মূলধন বাবদ নিয়ে এসেছেন। তো মূলধন বাবদ নিয়ে এসেছেন, জার্নাল কি এটার ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট। তো এই যে দেখো ক্রেডিট হিসাব খাত কিন্তু ক্যাপিটাল 2 তারিখ, জুনের 1 তারিখ, এটা ক্যাপিটাল ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট। তো ক্যাপিটাল ক্রেডিট নামে কোনো গণ নেই, তাই 1,50,000 ক্যাশ ডেবিট ক্যাশের গড়ে, এই যে ডেবিট ক্যাশের গড়ে আর আদার অ্যাকাউন্টের গড়ে 1,50,000 বসিয়ে দিলাম, এটার সমাধানটা হয়ে গেল। 2 তারিখ ক্যাশ সেলস অফ মার্চেন্ডাইজ টাকা 35,000, সাথে বিক্রিত পণ্যের ব্যয় বা কস্ট অফ গুডস সোল্ড 27,000। নগদে পণ্য বিক্রয়, ক্যাশ সেলস অফ মার্চেন্ডাইজ, নগদে পণ্য বিক্রয় 35,000 টাকা। বিক্রিত পণ্যের ব্যয়, এটার আলাদা করে জার্নাল আমাদের চিন্তা না করলেও চলবে, তবে নগদে বিক্রয় এটা জার্নালটা বলো, পণ্য বিক্রয় এটা জার্নাল কি ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট। আর বিক্রিত পণ্যের ব্যয় যে 27,000 এটা মনে রাখো, আর নগদে বিক্রয় যে 35,000 এটাও মনে রাখো। তাহলে 2 তারিখ লিখলাম। তো এখানে অবশ্যই আমাদের কি লিখতে হবে, সেলস লিখতে হবে। 2 তারিখ ক্যাশ ডেবিট 35,000, সেলস ক্রেডিট, এই যে সেলস রিভিনিউয়ের করে ক্রেডিট 35,000 লেখা শেষ। বিক্রিত পণ্যের ব্যয়ের টাকাটা শুধু এখানে বসিয়ে দাও, আর কোনো কিছু চিন্তা করতে হবে না। আমি বিক্রয়ের টাকা এখানে লিখলাম, ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট, ক্যাশের করে আর সেলসের করে লিখলাম। বিক্রিত পণ্যের ব্যয়ের যে 27,000 টাকা এই করে বসিয়ে দেওয়ার কোনো কিছু চিন্তা করার কোনো প্রয়োজন নেই। ওকে, 4 তারিখ এ চেক ফর টাকা 20,500 ইজ রিসিভড ফ্রম আর জে কোম্পানি ইন ফুল সেটেলমেন্ট অফ টাকা 21,000, যে একটা চেক প্রাপ্তি 20,500 টাকা, 21,000 টাকার পণ্য নিষ্পত্তিতে। তোমরা যারা নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীতে হিসাব বিজ্ঞান পড়ে এসেছো তোমরা ভালো করেই জানো, এরকম একটা লেনদেন তোমাদের পরীক্ষায় থাকতো যে রহিমের কাছ থেকে পাওনা 10,000 টাকার পণ্য নিষ্পত্তিতে 9,500 টাকা প্রাপ্তি, এরকম ছিল। তখন রহিমের কাছ থেকে পাওনা যেটা
এটা বোঝায় যে রহিমের কাছ থেকে 10,000 টাকা পাওয়ার কথা পেয়েছি 9,500, 500 টাকা ডিসকাউন্ট, ঠিক একই রকম এটা। আর যে কোম্পানি, এটা কি বলেছে যে আর যে কোম্পানি 21,000 টাকা আর যে কোম্পানির কাছ থেকে পাওয়ার কথা পেয়েছি 20,500, তাহলে ক্যাশ ডেবিট 20,500, ডিসকাউন্ট ও ডেবিট 500, আর যে কোম্পানি দেনাদার দিয়েছে অ্যাকাউন্ট রিসিভেবলের করে 21,000, সম্পূর্ণ টাকা। অনেকে বলতে পারো এখানে চেক আছে, আপনি ক্যাশ ডেবিট কেন বলছেন? কারণ আর যে কোম্পানি তোমাকে যে চেক দিবে, চেকটা তো আর তুমি তোমার পকেটে রাখবে না, চেকটা তো ব্যাংকে নিয়ে টাকাটা তুলে নিয়ে আসবে, তখনই তো এটা নগদ হয়ে গেল। আশা করছি ব্যাপারটা ক্লিয়ার। 4 নম্বর, আর যে কোম্পানি মানে ক্রেডিট হিসাব খাত দেনাদারিত হয়ে এখানে ক্যাশ ডেবিট 20,500, ডিসকাউন্ট ডেবিট 500, আর যে কোম্পানি হলো দেনাদার, তাই দেনাদারের করে 21,000 টাকা। এই তো শেষ। তারপর আমরা যারা পেইড কোর্সে ভর্তি হয়ে পরবর্তী ক্লাস দেখব, যে অঙ্কই এই চ্যাপ্টার থেকে আসুক না কেন আমরা সহজে পারবো। ক্যাশ সেলস অফ মার্চেন্ডাইজ টাকা 28,000, বিক্রিত পণ্যের ব্যয় 22,000, তো এটা তো আগেরটার মতোই, নগদে বিক্রয়। ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট। ক্যাশ ডেবিট 28,000, সেলস ক্রেডিট 28,000, আর বিক্রিত পণ্যের ব্যয় সাথে আছে 22,000, সেটা কস্ট অফ গুডস সোল্ডের করে বসিয়ে দিলেই হয়ে যায়। 20 তারিখ, ক্যাশ রিসিপ্ট টাকা 20,000 অন বিল রিসিভেবল, মানে প্রাপ্য বিলের কাছ থেকে 20,000 প্রাপ্তি। ওকে, প্রাপ্য বিলের কাছ থেকে 20,000 প্রাপ্তি, তাহলে ক্যাশ ডেবিট বিল রিসিভেবল ক্রেডিট। 20 তারিখ, বিল রিসিভেবল, ক্যাশ ডেবিট 20,000 আর বিল রিসিভেবল ক্রেডিট, এটা তো আধারের গড়েই বসে যাবে, কারণ বিল রিসিভেবল ক্রেডিট নামে তো কোনো গড় নেই। আর বিল রিসিভেবল ক্রেডিট, এখানে কিন্তু ক্রেডিট হিসাব খাতে আমরা বিল রিসিভেবল ওইটাই বসিয়ে দিয়েছি। 25 তারিখ, এ চেক ফর টাকা 25,100 রিসিভ ফ্রম এয়ার কোম্পানি ইন ফুল সেটেলমেন্ট অফ টাকা 26,000, এটা কিন্তু 4 তারিখের মতো। ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট, ক্যাশ ডেবিট 25,100, ক্যাশ ডেবিট, ডিসকাউন্ট ও ডেবিট, তো ডিসকাউন্ট কত হবে? 900 টাকা। আর অ্যাকাউন্ট রিসিভেবল এয়ার কোম্পানি হবে 26,000 টাকা। 25 তারিখ, এয়ার কোম্পানি ক্যাশ ডেবিট 25,100, ডিসকাউন্ট 900, ক্যাশ আর ডিসকাউন্ট মিলিয়ে অ্যাকাউন্ট রিসিভেবলের গড়ে 26,000 টাকা। বেশ। 30 তারিখ, ক্যাশ রিসিপ্ট টাকা 2900 ফর ইন্টারেস্ট অন নোট রিসিভেবল, প্রাপ্য বিলের ইন্টারেস্ট নগদ প্রাপ্তি 2900 টাকা। ক্যাশ ডেবিট ইন্টারেস্ট ইনকাম ক্রেডিট বা ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিটও তো আমরা লিখতে পারি। এটা জার্নাল তো, এটা তো তোমরা ভালো করেই জানো। 30 তারিখ, ইন্টারেস্ট রেভিনিউটা লিখলাম, মানে ক্রেডিট যেটা ওইটা, ক্যাশ তো ডেবিট, তো ক্যাশ ডেবিট 2900, ইন্টারেস্ট রেভিনিউ নামে কোনো গড় নেই, আদার অ্যাকাউন্ট, ক্রেডিটের গড়ে 2900, ক্যাশ ডেবিট ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট। সবগুলো লেখা শেষ। ক্যাশের টাকা যোগ করলে বসিয়ে দাও, 500 আর 900 1400, এই দুইটা যোগ করে বসাও, এই দুইটা যোগ করে বসাও, এই টাকাগুলো যোগ করে এখানে, এই দুইটা টাকা যোগ করে এই জায়গায়, প্রত্যেকটা টাকা বসিয়ে দিলে টোটাল হয়ে গেল, এটাই উত্তর। তাহলে আজকের এই ক্লাস থেকে তোমরা এই দুইটা অঙ্কের সমাধান করো, আর পেইড কোর্সে ভর্তি হওয়া মাত্রই তো তোমরা এই ক্লাসগুলো পেয়ে যাবে, বা যারা পেইড কোর্সে যুক্ত আছো আগে এই দুইটা অঙ্কেরই সমাধান করো, তারপরে পরবর্তী ক্লাসগুলো দেখে ওই ম্যাথগুলো সমাধান করো, সবাই সব কিছু পারবে ইনশাল্লাহ।